মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আচ্ছা দিদি, তোমার এক্সামটা কবে, মানে টেস্টের ডেটটা কবে? মানে তোমার এক্সাম কবে, তুমি সেই ডেটটাও জানো? মাই গুডনেস, তোমাকে তো অবশ্যই ডেটটা জানতে হবে এবং তোমাকে শিডিউল ঠিক করে নিতে হবে যে তুমি কখন কি করছো এক্সামের আগ পর্যন্ত। আমি তোমাকে সাহায্য করছি। যেমন ধরো, তুমি সকাল 6টায় উঠলে, সকাল 6টা থেকে 6:30 পর্যন্ত তুমি ফ্রেশ হলে, 6:30 থেকে 10টা পর্যন্ত তুমি টানা পড়তে থাকলে, 10টায় তুমি একটা ব্রেকফাস্টের জন্য হাফ অ্যান আওয়ার ব্রেক নিতে পারো, 10:30 থেকে 1টা পর্যন্ত তুমি আবার পড়তে থাকলে, 1টা থেকে 2টো পর্যন্ত তুমি একটা লাঞ্চ ব্রেক নিলে, তারপরে 2টো থেকে তুমি শুরু করলে, হ্যাঁ তখন তোমার মাথাটা ঠান্ডা থাকবে, তুমি তখন একটু ম্যাথ করতে পারো, যেমন ধরো ফাইনাল অ্যাকাউন্ট, তুমি জাবেদা করতে পারো, খতিয়ান করতে পারো, সন্ধ্যা পর্যন্ত। মানে সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে তুমি একটু বারান্দায় গেলে, বারান্দায় গিয়ে তুমি একটু ব্রিদিং এক্সারসাইজ করলে, ফুরফুরে বাতাসে তোমার মেজাজটাও ফুরফুরে হয়ে যাবে। তারপরে তুমি ঠিক 6:30 বা 7টা নাগাদ পড়তে বসলে, তখন তুমি একটু ক্রিটিক্যাল জিনিস, যেমন ধরো হ্যাঁ তুমি ম্যানেজমেন্টের সূত্রগুলো, তুমি অ্যাকাউন্টিংয়ের সূত্রগুলো করতে পারো। ঠিক 10টা পর্যন্ত তুমি পড়লে, 10:30টার মধ্যে তুমি ডিনার শেষ করলে, 10:30টায় তুমি একটা সাউন্ড স্লিপ দিয়ে দিলে, ব্যাস শেষ। আপাতত। আমি কি সারাদিন খালি পড়বই স্যার? আমি টিভি দেখবো কখন? টিভি মানে ওই বোকা বাক্স? লিপি, তুমি টিভিতে কি দেখবে? ওখানে আছে কি? ওটা তোমার জীবন ধ্বংস করে দেবে। এই দেখো টিভিতে কি দেখাচ্ছে, সেই নাটক তো, একই আর্টিস্ট একই টি শার্ট পরে, মানে লাল রঙের টি শার্ট পরে 6টা চ্যানেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর কি আছে, ওপার বাংলার সিরিয়াল, ওগুলো তো হচ্ছে গিয়ে একেবারে পরক্রিয়া। আজ এর জামাই ও নিয়ে যাচ্ছে, ওর বউ তার সাথে ভেগে যাচ্ছে, এগুলো তুমি কি শিখবে? তুমি বরং তার চেয়ে জ্ঞান চর্চার জন্য কিছু বই পড়তে পারো। যেমন ধরো, তুমি শরৎচন্দ্রের বই পড়তে পারো, তুমি রবীন্দ্রনাথ পড়তে পারো, হালকা মেজাজের জন্য তুমি হুমায়ুন আহমেদও পড়তে পারো। হ্যাঁ, আর যদি তুমি চাও, তুমি ওপার বাংলার সুনীলের বই পড়তে পারো, তুমি সুচিত্রার বই পড়তে পারো। তুমি যেহেতু প্রেম পছন্দ করো, তুমি প্রেমের কবিতা, শামসুল হকের প্রেমের কবিতা পড়তে পারো। কারা কারা কারা? না মানে আমি রবীন্দ্রনাথকে চিনি, কাজী নজরুল ইসলামকে চিনি, তারপর হুমায়ুন আহমেদকে চিনি। বাকি যাদের নাম বললেন এরা মনে হয় নতুন, না? মাই গুডনেস, ছি 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 ছি, লিপি তুমি এদেরকে নতুন বলছো? এরা বাংলার কালজয়ী লেখক একজন। তুমি নিজেকে প্রেমিক হিসাবে দাবি করো, অথচ তুমি প্রেমের কবিতা পড়োনি? বলো কি? তোমার তো অবশ্যই শামসুল হকের প্রেমের কবিতা পড়া উচিত, যা তোমাকে প্রেমের সলিড ফাউন্ডেশন তৈরি করে দেবে। তুমি যদি এই লেখাগুলো না পড়ো, তাহলে তুমি প্রেমের অলিতে গলিতে কিভাবে বিচরণ করবে? এদের বই পড়লে আমি প্রেম শিখতে পারবো? অবশ্যই। আবার তুমি যদি চাও, তাহলে আমি তোমাকে কিছু প্রেমের সংকলন দিতে পারি, যদি তুমি চাও আর কি। তবে সেগুলো বাসায় কাউকে না বলাই ভালো হবে। হ্যাঁ, কেন? না মানে তোমার বাবা হয়তো ভাবতে পারেন যে আমি আসলে অন্য কিছু মিল করছি। আমি তো আসলে পড়াতে এসেছি তোমাকে, সেটাই আমাদের ফোকাস করা উচিত। যাই হোক, তুমি এটা শেষ করো, সামটা শেষ করো, এটা শেষ করো, আপনার দেরি হয়ে যাচ্ছে। স্যার, প্রেমের বইগুলো কবে দিবেন? আর তুমি যদি চাও, কালই আমি নিয়ে আসতে পারি, তবে পড়াশোনাটা আগে। হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি, অবশ্যই পাশাপাশি। এখন এটা শেষ করো, দেখো এই
চাচা আসসালামু আলাইকুম। তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? যেই প্রচন্ড রৌদ্র, অনেক জ্যাম, রাস্তাঘাটে কোনো প্রবলেম হয় নাই তো? আর ভাইয়া বললেন না, সেই 2 ঘন্টা আগে আমি বাসা থেকে বের হইছি, রাস্তায় পুরো জ্যাম আর জ্যাম, আর তার মধ্যে গরম। ভাইয়া এত কষ্ট হয়েছে, তারপর ভাইয়া সিএনজি নিয়ে আসছিলাম তো, এই জন্য একটু কম কষ্টই হয়েছে। এই, উনি যে ঘরের মধ্যে আসলো, তুই একটু ওনার একটা জুস, শরবত, পানি কিনা দিবি না? চাচা আমি আফারে কইছি বারবার যে আফা ঠান্ডা ঠান্ডা লই, আফায় না করছেন, কইছেন আফায় কইছেন যে রাস্তাত কোনটা খাই না আফায়। এই হারামি হনতে মেহমান মানুষ, উনি কি কইবো যে আমার জুস কিনা দে? আহা হা ভাইয়া, আপনি প্লিজ ওকে বকবেন না, ও খুবই খুবই সুইট একটা ছেলে। ভাইয়া আমাকে বলছে অনেকবার রাস্তার খাবার খাইতে, কিন্তু ভাইয়া আসলে হয়েছে কি, আমি না রাস্তার খাবার একদমই খাই না, মানে রাস্তার খাবার আমাকে একদমই স্যুট করে না। ওই যে লাস্ট টাইম আমি রাস্তার খাবার খেয়ে একদম সিক হয়ে গেছিলাম, 2 দিন ভাইয়া, 2 দিন। আচ্ছা, আমার যে এরকম জরুরি তলব দিয়ে না থাকতে বললেন। ও ভাইয়া, ওই যে কাঠের কাজের কথা বলেছিলাম না, হ্যাঁ ভাইয়া কাঠের কাজ করা হয়েছে, কিন্তু ওই যে আমি ভেবেছি কি আরো কিছু কিছু কারুকাজ আছে না, ছোট ছোট কারুকাজ করব। আর ভাইয়া আমার মনে হয় কি যে বিলটা আছে না, বিলটাও একটু বাড়িয়েই দিয়েছে ওরা। এই, তোর আমি কেমন রাখছিলাম কাজ করার সময়? চাচা আমি তো হকটা জানি না, আমি তো খালি দেখছি যে তারা ঠিক মতো কাম কাজ করছে। এই, বিল যেন আমার কাছে নিয়ে আসে, আমি না বলছিলাম যে আমার কাছে দেখা যেন বিল যেন তারপর ওনারা দেয়। শরম পাইছে না এখন? ভাইয়া আপনি এত সুইট, এই জন্য তো আমি আপনার কাছে এসেছি এগুলো বলতে। ও ভাইয়া আবার হয়েছে কি, ওই যে আমি আপনাকে বলেছি না যে আমি ছোট ছোট শোপিস কিনবো, তো আমি ওই ছোট ছোট শোপিস না কিনতে যাব। হ্যাঁ প্লিজ আপনি একটু আমার সাথে চলেন না, আপনার কাছে আর কোনো আবার সাহসই পাই না। আমার সাহস কম, কিন্তু সাহস বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, আমি যেতেছি আপনার সঙ্গে, কোনো সমস্যা নাই। আর তুই দোকানে যাবি, তুই যে আমার কথা একটা জিজ্ঞেস করে বলবি একটু ব্যস্ত আছি। জি চাচা। আচ্ছা চলেন ভাইয়া। আস্তে দে কাম তো খাইতে যাবো আমার, এমনি গুতাই যাচ্ছে তুই। কর এই কিরে কইতে এলি? আনার ভাই বাজার থেকে আইছি, বাজার করতে করতে আমি শেষ। আর তুই এরকম হুগাই যেতেছিস কে? বাদ দেয় না তোরে? এই যে এরকম প্যাট শার্ট শুট ঢিলে হয়ে যেতেছে তোর, হ্যাঁ? ওই এবার থেকে তোর ভাত দুধ দেয় না, খাইতে দেয় না? ভাই খাই। ল এনে 25টা টাকা আছে, তুই কিছু খাইস, বুঝছস? আচ্ছা ভাই। আচ্ছা, রুহুলের বোর কি অবস্থা রে? আনোয়ার ভাই আর কইয়েন না, আমি শেষ। চাষির জেতা লাগে, চাষির মোবাইলে 20 টাকা লাগলে, চাষির শশা লাগলে চক্কর মাঝে 2টা শশা লাগাইব, ও নদিব। আমারে ফোন দিয়া হয় আইও বাসাত, আমি বাসাত যাইয়া বাজার থেকে আনিয়া শশা টশা জেতা লাগে আমি আনিয়া দেই। আমি শেষ আনোয়ার ভাই, আমি বুঝতে পারছি। আমি তো আগেই কইছিলাম যে এই মাইয়াটা ভালো না, এই মায়ের লইয়া রুহুল সংসার করতে পারবো না। এই মায়ের তো সুবিধার না, বিয়ের আগে কতবার না করছিলাম, রুহুল আমাকে কথাই শুনলো না। আর এই সব নষ্টের মূল হইতেছে মজিদ। আনোয়ার ভাই আপনি মজিদ চাচারে যেন মন চায় অন্য টানিয়ে আনুন এখানে, মজিদ চাচা হিতা করছে। এই যে তোর দেখ, তুই আম কাঁড়ল লেচু কলা সব আনতে গিয়ে তোর লাইফটা শেষ। তুই হুগাই যেতেছ, তোর ঠিক মতো ভাত দেয় না। দেয় এই যে রঙ্গনীলা যে তৈরি হয়েছে, এর মূল হইতেছে মজিদ। মজিদ তো একটা চরিত্রহীন লম্পট, না, বেয়াদব। আনোয়ার ভাই আমি আপনার কথা মানতে পারলাম না। মজিদ চাচা বড় বালা মানুষ। আপনার টাকা আপনি রাখুক কা, আপনার টাকা আমার লাগতো না। আরে বেটা রাখ, না না তুই কিছু খাইস। না, আপনার টাকা আমার আরে লাগতো তোর না। স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, তুই খাইস না, আপনার টাকা লাগতো না। আপনি মজিদ চাচা রাখলে খারাপ হন এখানে। আচ্ছা তুই টাকা রাখ, যা। মজিদ চাচা অনেক বালা মানুষ। হ্যাঁ যা, ভালো মানুষ, যা। আচ্ছা আমি যাই কি? মজিদ তো একটা চরম লেভেলের বেয়াদব, বুঝছস? তুই একটা বেয়াদব। সাজগোজ চলছে? Yes. কি রং এটা? Pink. বাবা, পিঙ্কের সাথে রেড। পিঙ্ক। শুধু সাজগোজ নিয়ে থাকলে কি হবে রে মা? লেখাপড়া? আমার তো এখন অনেক সময়, সাজগোজ ছাড়া আমার কি করবো বলো বাসায় বসে বসে? কি অদ্ভুত কথা বলছিস?
বাসা বসে কি করবি মানে? ভুলে গিয়েছিস তোর পরীক্ষা আর কতদিন পরে। আর তোর কলেজ তোকে পরীক্ষা দিতে চায়নি, তোকে টিসি দিতে চেয়েছিল, কারণ তুই এক সাবজেক্টে ডাব্বা মেরেছিস। আমরা অনেক রিকোয়েস্ট করার পর না তোর কলেজের প্রিন্সিপাল রাজি হলো তোকে দিয়ে ওই কলেজ থেকে পরীক্ষা দেওয়াতে, আর তুই বলছিস অফুরন্ত সময়। মানুষ তো মাঝে মাঝে ফেল করতেই পারে, কি এমন হয়? তাই তো মানুষ তো মাঝে মাঝে ফেল করতেই পারে, তাতে আমি যে খুব একটা কিছু মনে করি তাও না, এটা তুই জানিস। কিন্তু মারে, ফেলটি যদি পর্যায়ক্রমে পরপর 2 বার হয়ে যায়, 3 বার হয়ে যায়, তখন না মানুষ তোকে আদু আপা বলে ডাকবে, সেটা তোর ভালো লাগবে? তা আমি চাই না তোকে কেউ আদু আপা ডাকুক। তাহলে তোকে লেখাপড়া করতে হবে, কারণ তোকে পাশ করতে হবে। আর শুধু পাশ করলে চলবে না, তোকে ভালোভাবে পাশ করতে হবে। হ্যাঁ, আমি তো ইভেন এখন খুব ভালো মতো পড়াশোনা করছি। আর আমার যে নতুন স্যার আছে না, উনি তো আমার অনেক টেক কেয়ার করে, অনেক ভালো মতো পড়ায়, পড়ার ব্যাপারে অনেক আগ্রহ দেয়। এবার ভালো হবে। বাহ বাহ বাহ, শুনে খুব খুশি হলাম যে তোর নতুন টিচার অনেক সিরিয়াস, অনেক টেক কেয়ার করছে। গুড, ভেরি গুড। তাহলে তো এই আমরা বাড়ি থেকে তোকে যে চাপাচাপি, রাগারাগি এগুলো করতো, সেটির আর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। আর সেভাবে আসলে লেখাপড়া হয়ও না। কিন্তু মারে, শেষ কথা হচ্ছে যে যখন তুই পরীক্ষা হলে যাবি, পরীক্ষা দিতে বসবি, তখন এই তোর সুন্দর নেল পলিশ দিয়ে রাঙানো আঙুলগুলো দিয়ে কিন্তু কলমটি ধরতে হবে, এবং ওই কলম দিয়ে কিন্তু তোর ওই সাদা পরীক্ষার খাতাটিতে লিখতে হবে। সেখানে কিন্তু তোর টিচার বা তোর আপি বা আমরা কেউই কিন্তু কোনো রকম সহযোগিতা করতে পারবো না। আমি তো অনেক পড়ি বাবা, আর কত পড়বো বলে, এত পড়তে আমার ভালো লাগে না। অনেক পড়িস কোথায়? আমি তো সেরকম তোকে পড়তে দেখি না। তোকে সর্বোচ্চ সময় নিয়েই পড়তে হবে। দেখ মা, আমি তোকে একটা কথা বলি। এই যে আমাদের দেশে বেকার সমস্যার কথা তুই শুনেছিস? লাখো কোটি বেকারের মধ্যে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাও কিন্তু কম না। তুই সংখ্যাটা শুনলে তুই অবাক হয়ে যাবি। সেটি বস্তুতপক্ষে আমিও তোকে নিশ্চিত করে বলতে পারবো না, তবে কোটির ঘর ছাড়িয়ে গেছে। সে কারণেই তোকে এখনই তোর ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থাৎ তুই ক্যারিয়ার হিসেবে কোথায় যেতে চাস সেটি তোকে এখনই নির্ধারণ করতে হবে, এবং সেই অনুযায়ী তোকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। যেমন ধর, তুই যদি এখন ঠিক মতো লেখাপড়া না করিস, তাহলে কি হবে? তুই ভালো রেজাল্ট করতে পারবি না, এবং সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তুই ভালো কোনো সাবজেক্ট হয়তো পাবি না। মনে কর ইকোনমিক্স বা অ্যাকাউন্টিং, এইসব সাবজেক্ট না পেয়ে হয়তো তুই পেলি পালি, সংস্কৃত কিংবা আরবি। তাহলে তোর কেমন লাগবে বল? ভালোই হবে, একটা নিয়ে পড়লেই তো হয়। তোর এই কথাটার সাথে আমি 100% একমত। একটি সাবজেক্ট পেলেই তো হয়, কারণ প্রতিটি সাবজেক্টেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তুই যদি এখন ক্যারিয়ার হিসেবে ঠিক করে থাকিস যে তুই ভবিষ্যতে অ্যাকাউন্টসে কাজ করবি, তাহলে সংস্কৃত বিভাগে লেখাপড়া করে তোর কোনো লাভ হবে? কিংবা মনে কর তুই ভাবছিস যে তুই সেক্রেটারিয়াল জব করবি, তাহলে আরবিতে লেখাপড়া করে তোর কোনো লাভ হবে? নিশ্চয়ই না। সে কারণেই তুই এখনই নির্বাচন করে ফেল যে ভবিষ্যতে তুই আসলে কোন জবে যেতে চাস, সেই অনুযায়ী তোকে সাবজেক্টে ভর্তি হতে হবে। আর সেটা তুই চাইলেই তো ভর্তি হতে পারবি না। সে কারণে তোকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অনেক ভালো একটি ফলাফল পেতে হবে। আমার তো পড়াশোনা ভালো লাগে না, মানে পড়াশোনা ছাড়া বাকি সব ভালো লাগে, পড়াটাই ভালো লাগে না। এই যে এবার তুই একদম উপযুক্ত জায়গায় চলে এসেছিস। ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিতে ভালো লাগে। এখন তোর যে বন্ধু বান্ধবেরা আছে, তারা দেখা যাবে আর কিছুদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। পরীক্ষার পরে ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হয়ে, আর তুই কি করবি? গতবার ফেল করেছিস 1 সাবজেক্টে, এবার ফেল করবি 3 সাবজেক্টে। তারপর ডাব্বা মেরে আবার তুই সেই কলেজের একটি মেয়ে হিসেবে তোকে আবার ক্লাস চালিয়ে যেতে হবে। আর তোর বন্ধুরা, যাদেরকে তুই দাবি করছিস এখন তোর বন্ধু বান্ধব, তারা কি তখন তোর বন্ধু বান্ধব থাকবে? মোটেও না। তখন তারা ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্টে ভর্তি হয়ে নিয়মিত ক্লাসে ব্যস্ত হয়ে পড়বে। তোর সাথে যোগাযোগটিও সবসময় রাখতে পারবে না। তাহলে কি হলো? তুই একাধারে তোর বন্ধুদের হারালি, আর বন্ধুদের হারালে তো সবই হারালি। এই জন্য আমি বলবো, এই বন্ধুত্ব যদি চিরস্থায়ী করতে চাস, তাহলে তোকে কিন্তু ওদের সাথে তাল মিলিয়ে ওদের চাইতে ভালো রেজাল্ট করে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এবার আমি অনেক বেশিই পড়তেছি, বুঝছো বাবা? তুমি দেখবা এবার আমি অনেক ভালো রেজাল্ট করবো। অনেক পড়ি। ভেরি গুড, আমি সেটাই চাই। পরীক্ষাটা দিয়ে নে,
তারপর যত খুশি ঘুরিস। যা যা কই পড়তে বস। কেন এখনই কেন মানে আমি তো এই যে সাজুগুজু করতেছি আরে কি আশ্চর্য, এতক্ষণ আমি তাহলে কি বললাম? সাজুগুজু পরেও করতে পারবি, তো সারাটা জীবন পড়ে আছে সাজুগুজু করার জন্য। একটু সাজুগুজু করি মানে আয় আবার কথা বলে, যা পড়তে যা। পেয়েছিস কি আমি বকি না দেখে কিছু না, যা পড়তে বস। মাঝে মধ্যে আপনি কেন আমার এখানে নিয়ে গেছিলেন কন্ত? এত বড় দোকানের মধ্যে লয়ে গেছে একটা লুঙ্গি পরে চলে গেছি আমি। আপনি আমার আগে থেকে বলতেন এই যে স্পন্সর লুঙ্গি পরে গেলাম, এটা হইলো? আরে ভাইয়া স্মার্টনেস তো মানুষের বাইরে না, ভিতরের স্মার্টনেসই হচ্ছে আসল স্মার্টনেস। ভাইয়া আপনি লুঙ্গি পরেন আর যাই পরেন, আমি তো শিওর ওখানে যত ছেলে প্যান্ট শার্ট পরে থাকুক না কেন আপনি তাদের থেকে হাজার গুণে স্মার্ট আছেন ভাইয়া। ড্রেস ডাজন্ট ম্যাটার ভাইয়া। ঠিক আছে, তারপর এই যে জুস টুস ঠিক ছিল। এই যে একটা মুরগি দিছেন, কাটা চামচ দিয়ে ধরছে, মুরগি লাভ দেয়। ওহো আচ্ছা ভাইয়া, না আপনার মুরগিটা খেতে কষ্ট হয়েছে তো আপনি আমাকে আগে বলতেন, আমরা অন্য আইটেম দিতাম ভাইয়া। ওখানে মেনুতে কত আইটেম ছিল। হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওই যে আমার দোকানটা চললে তখন আরো হাতে টাকা পয়সা আসবে, তখন আমি আপনাকে আরো ভালো জায়গায় নিয়ে গিয়ে খাওয়াবো। আচ্ছা ভাইয়া? আপনার কোনো কষ্ট করা লাগবে না। আচ্ছা এই যে আপনার সব কাজ কামতে হইলো, আর কি কি করা লাগবে বলেন? ভাইয়া আসলে সবই হয়েছে, কিন্তু ওই যে একটা ঝামেলা আছে ভাইয়া। এই যে আমি এত আয়োজন করে এত বড় একটা দোকান দিচ্ছি, তো এটা মানুষকে জানাতে হবে না? প্রচারণা ভাইয়া, প্রচারণা। এই প্রচারণার জন্য তো আমার এখন বিজ্ঞাপন দিতে হবে ভাইয়া। এখানেও যে আমার আপনার হেল্প লাগবে ভাইয়া। আমি তো আছি, টেনশন কেন? আচ্ছা ঠিক আছে, আমার প্রেসে পরিচিত লোক আছে, ওর আমি ফোন দিয়ে দিচ্ছি। ওই একটা ফর্মা আপনারা পাঠিয়ে দেবো, আপনি কারেকশন দেখে ওরা খালি বলবেন। আমি মনে করেন যে কালকা থেকে পোস্টার ছাপানো শুরু করে দেবো। তারপরে মনে করেন যে আপনি ছোট ছোট টিনের মধ্যে লেখেন না, ওইটা আমার পরিচিত লোক আছে, ওই ছাড়া আমি করে দেবেন। কালকে আপনার কাছে চলে যাবো, কী কী লেখাবে বলে দিবেন। আর ডিশের মধ্যে যে টিভি নিউজ দিয়ে আসে না, পম্পি পম্পিস ফ্যাশন হাউস। ভাইয়া আমি তো এই জন্যই আপনার উপর এত ভরসা করি ভাইয়া। আপনি আছেন বলেই কিন্তু আমি দোকানটা দিতে পারছি, এবং আপনি আছেন বলেই কিন্তু আমি দোকানটা চালাতে পারবো ভাইয়া। না, আমি একটু মানুষটা কালো হইতে পারি, কিন্তু আমার মন খুব ভালো। আর আপনার যে কোনো হেল্পের জন্য আমার ইলিয়াস কাঞ্চন আছে। কথা একটু বেশি বলে, কিন্তু ছেলে খুব ভালো, সব কথা শুনবে। আমি আর কালকে আপনার কাছে পাঠিয়ে দেবো, ওরা যা বলবেন সব করবে। কারণ আমি তো সবসময় সময় দিতে পারবো না, বুঝছেন না, দুনিয়ার কাজ আমার ম্যানেজ করা লাগে। আল্লাহ ভাইয়া, সো সুইট অফ ইউ, আপনি এত ভালো। আচ্ছা বাসায় যাবে, সন্ধ্যা হয়ে আসতেছে। সিএনজি করে দিবেন ভাইয়া? যেইটা বলেন সিএনজি ট্যাক্সি। চলেন ভাইয়া চলেন।